সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশকে পাশে চায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা প্রতিহতে বিএনপি জামায়াতের বিক্ষোভ, নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা। কৃষি জমি দখল করে বেনজিরের করা রিসোর্ট এখন বিরানভূমি, জমি ফেরত চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। দেশের রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না, শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। ইসমত মিলিয়ে স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ চীন সফরে প্রথমে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জুইঙ্গির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে এবারের সফরে। সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। ডব্লিউইএফ এর বার্ষিক সভা সামার দাভোসে অংশগ্রহণকারী কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বিকেলে ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানী ঢাকা সহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পাশাপাশি তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশের বিভিন্ন স্থান থেকে দলটির অর্ধ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে দলটির নেতারা বলেছেন, জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। রাজধানী নয়াপল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, নিষিদ্ধ দলটিকে পুনর্বাসনের চেষ্টাকারীদের কঠোর হাতে দমন করা হবে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। এত সাহস পেলেন কি করে? জাতিকে আপনারা গোলাম বানাবেন না, দিল্লির কৃতদাস বানাবেন, এটা হবে না। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নিষিদ্ধ মানে নিষিদ্ধই, জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত হয়ে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা, আসলে সেইটাই দেখার ব্যাপার। আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মতো আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেটে জুডিশিয়ারি থাকে, সে ডিসাইড করে। সো আমরা সেটার জন্য অপেক্ষা করব। এদিকে ডিএমপি কমিশনার মুসলেউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তবে যেহেতু তারা মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সেই জন্য আমরা সজাগ আছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে দলটির
বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে সভা সমাবেশ মিছিল করেছে বরিশাল বিএনপি ও এর সহযোগী সংগঠন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল। ভোলাতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেনাপোল শ্রমিক দল। এছাড়া সারা দেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমাবেশে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী 4 জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জোটটি। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জোটের দাবি, বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে। সমাবেশ থেকে অতীতের সব হামলা, গুম ও খুনের বিচার এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে। বিজয়নগরে আছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, 11 দলের সমাবেশের কি তথ্য আছে আপনার কাছে? মিলি, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে যে হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু রাজধানীর যে বিজয়নগর এলাকা রয়েছে, এখানে 11 দলীয় জোট, জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে, তাদের সমাবেশ কিন্তু চলছে। এটি আসলে 5টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখছি যে আসরের নামাজ কিংবা এর পরবর্তী সময়ে তাদের যেই সেই বিরতির কারণে কিছুটা দেরি হয়েছে। কিন্তু এর মাঝেই কিন্তু আমরা দেখছি যে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে পল্টন যে মোড় রয়েছে, অর্থাৎ আশেপাশের এলাকায় কিন্তু জনসমাগম যেটি রয়েছে 11 দলীয় নেতাদের, তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে 11 দলের সমন্বয়ক যিনি রয়েছেন এইচ.এম. হামিদুর রহমান আজাদ, তিনি এখানে উপস্থিত রয়েছেন। জামাতের যে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, তিনি এখানে রয়েছেন। অর্থাৎ জনসমাগম সেটি আস্তে আস্তে পুরো যে আশেপাশের রাস্তা এলাকাগুলো রয়েছে সেখানে মানুষের উপস্থিতি বাড়ছে। অর্থাৎ আশেপাশে মসজিদ থেকে মানুষজন নামাজ আদায় করে এই সমাবেশে এসে কিন্তু যোগ দিচ্ছেন। বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে গুম খুন হয়েছে সেটির বিচারের পাশাপাশি বর্তমান সরকারকে তারা বলছেন যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে সেটি থেকে কিভাবে উত্তরণ ঘটা যায়, সেই একটা চাপ কিন্তু এখান থেকে তৈরি করবেন 11 দলের নেতারা। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন, কর্নেল ওলি আহমেদ যিনি এলডিপির চেয়ারম্যান তিনি আসবেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে 11 দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু রাজধানীর এই বিজয়নগর এলাকায় আজকে কিন্তু তারা আসবেন। এবং এখান থেকে যে তাদের যে ঘোষণা, অর্থাৎ জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়নের যে দাবি, সেটিও কিন্তু এখান থেকে জানানো হবে। তো মিলি, বিজয়নগর থেকে এই ছিল আমার কাছে। দর্শক, এতক্ষণ জানছিলাম 11 দলের সমাবেশের খবর। পলাতক দুর্নীতিবাজ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বর্তমানে যেন এক বিরান ভূমি। সাধারণ কৃষকদের জমি দখল করে গড়ে ওঠা রিসোর্টটি খাঁকা করছে। জেলা প্রশাসনের মাধ্যমে এই রিসোর্টটি সুরুচি ট্রেডার্সকে লিজ দেওয়া হয়েছে, তবে এখনও ক্ষতিগ্রস্ত কৃষক ফেরত পাচ্ছে না জমি। এ নিয়ে ক্ষোভ জানিয়ে দ্রুত বেদখল হয়ে যাওয়া জমি ফেরত চাইছেন তারা। গোপালগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট।
সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের কোটি টাকার এই রিসোর্টটি একসময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সরগরম থাকতো সবসময়, কিন্তু এখনকার চিত্র পুরোটাই ভিন্ন। জেলা প্রশাসন আদালতের নির্দেশে এই রিসোর্টটি লিজ দিলেও নেই আগের মতো চাকচিক্য, লোকজনের আনাগোনাও আগের মতো নেই। সদর উপজেলার বৈরাগী টোলগ্রামে প্রায় 621 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। ভেতরে রয়েছে প্রায় 20টি পুকুর, 14টি কটেজ, একটি সুইমিং পুল, শিশু পার্ক। রিসোর্টের পাশাপাশি ফসলি জমি রয়েছে আরও 200 বিঘা। আমাদের পার্কটি বিগত 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখে জেলা প্রশাসন, দুদক, মৎস্য অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তর থেকে রিসিভার বর্গ স্যারদের মাধ্যমে আমরা এই পার্কটি লিজ নিয়েছি। দুবাইয়ে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেক কৃষকের অভিযোগ, জোর করে তাদের জমি কম দামে বিক্রি করতে বাধ্য করা হয়েছে। সেই জমির আল ঠেলে এইভাবে নেট বেড়া দিয়ে আমাকে পুকুর টুকুর কাছে আমার আটকাই ফেলছে। এরপরে বাধ্যতামূলক আমাকে যা খুশি সেইভাবে টাকা দিচ্ছে। এই যে শত শত বিঘা জমি সে ক্রয় করছে, এর মূলে তার যদি বাপ দাদার কোনো স্থায়ী সম্পদ থাকে পারে এটা তো আমাদের অজানা, বুঝছেন, কিন্তু একটা চাকরি থেকে এটা সম্ভব না। সে যেটা যে মন করছে সেইটাই করছে। মানে অনেক বাজার ঘাটে গেছে, অনেক লোকে বলছে যে এই জমি বিক্রি করবো না, জমি বিক্রি করে দিছি, করা লাগছে বাধ্যতামূল্যে। জেলা প্রশাসক বলছেন, দুদকের করা মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বর্তমানে পার্কটি ইজারা দেওয়া হয়েছে। এই পার্কের দেখাশোনার জন্য বর্তমানে একটি কমিটি রয়েছে। সেই কমিটির আহ্বায়ক হচ্ছে জেলা প্রশাসক। জেলা প্রশাসক আছেন, সেখানে জেলা মৎস্য অফিসার আছেন। এই কমিটির মাধ্যমেই লিজ বা ইজারা কার্যক্রম সম্পন্ন হবে। জোর করে কৃষকদের জমি অধিগ্রহণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। আবারও প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। এই মুহূর্তে চীনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের ও আগামীকালের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন চীনের দালিয়ান প্রদেশে, অর্থাৎ বন্দর নগরী, চীনের বন্দর প্রদেশ, সেখানে রয়েছেন এবং আজকে দিনভর তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন। বলা যায় তার দিনের প্রথম যে কর্মসূচিটি ছিল সেটি ছিল যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে চেয়ারম্যান এবং সিইও তাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে, অর্থাৎ এই অঞ্চলের জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ এবং এই অঞ্চলে অর্থনীতিকে সামনের দিকে গতি নিয়ে আসার জন্য, বেগবান করার জন্য সে আলোচনাগুলো হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যানের সাথে। এবং প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পরামর্শ দিয়েছেন যে 2030 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই বিষয়টিতে যাতে সবাই এগিয়ে আসে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, অর্থাৎ অর্থনৈতিক যে ফোরামে তিনি অংশ নিয়েছেন। এরপর তিনি চীনের সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠকে অংশ নিয়েছেন এবং সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে। এবং প্রধানমন্ত্রীর এই চীন সফর আসলে খুব গুরুত্ব বহন করছে এই কারণে, এটি তার প্রথম যেমন একটি সফর শুরু করেছেন, তিনি বিদেশ যাত্রা শুরু করেছেন মালয়েশিয়া দিয়ে। কারণ এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে আগেই বলেছি, জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাস দমন, তথ্য প্রযুক্তিগত উন্নয়ন এবং আঞ্চলিক এই অর্থনীতিকে স্বাবলম্বী করা, অর্থাৎ সুদৃঢ় করা, সেই বিষয়গুলো উঠে এসেছে সেই দ্বিপাক্ষিক বৈঠকেও। এছাড়া আজকে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই একটি ফোরামেও তিনি অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে জলবায়ু নিরাপত্তায় সব দেশ যে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, জলবায়ু অনিরাপত্তার কারণে যে হুমকির মুখে বাস্তুসংস্থান হুমকির মুখে পড়ছে, সেই বিষয় থেকে উতরে আসার জন্য, প্রত্যেককে এগিয়ে আসার জন্য তিনি এক ধরনের আহ্বান জানিয়েছেন। জানছিলাম চীন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির খবর। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিনন বলেছেন, দেশের রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। উন্নত বিশ্বের মতো দেশে বিশ্বমানের 670টি স্কুল কলেজ তৈরি করা হবে।
সকালে চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল কলেজ তৈরি করা এক ধরনের ব্যবসা। এখন থেকে এনটিআরসির মাধ্যমে শিক্ষকদের বদলি করা হবে। পাশাপাশি যেসব উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করবে সংশ্লিষ্ট এমপি ও প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এছাড়া আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা ৩২,০০০ মামলা নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগের অচলাবস্থা ও সংকট কেটে যাবে বলেও জানান মন্ত্রী। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ ধসে দপ্তরি আহত হওয়ার ঘটনায় জেলার সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে বিদ্যালয়ের দপ্তরি প্রকাশ দাস আহত হন। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহি দাস স্বপ্রণোদিত হয়ে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপুর আদালতে একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত দুটি আদেশ প্রদান করেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ভর্তি রয়েছে ২৯ জন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, সকালে কেবাকাড়া বিদ্যালয়ের নলকূপে কৃষি জমিতে ব্যবহারকৃত তরল কীটনাশক প্রয়োগের ফলে এমন ঘটনা ঘটেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। লালমনিরহাটে তিস্তার পানি কমার কয়েক ঘন্টা পর আবার আসতে হয়েছে উজানের ঢল। ফলে নতুন করে বৃদ্ধি পাচ্ছে নদীটির পানি। এতে দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। বিকালের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। নতুন করে পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা আবারও প্লাবিত হতে শুরু করেছে। ফলে সম্ভাব্য বন্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে নদী পাড়ের মানুষ। অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। এর মধ্য দিয়ে জাহাজটির ৩১ নাবিকের ১১৫ দিন রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান হল। রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির মালিকানাধীন বাংলার জয়যাত্রা জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দরে ভেড়ার পরদিনই ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর থেকে পারস্য উপসাগরে আটকে ছিল বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সইয়ের উপর আইআরজিসির অনুমতি নিয়ে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর দিকে রওনা হয়। মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্রী মারিয়া মাহি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ৬ দিন পর সিংগাইর উপজেলার চন্দননগর এলাকার একটি কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির ঘটনায় বেশ কিছু মালামাল সহ ৬ ডাকাতকে পাবনা থেকে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল হক জানান, গত ৩০ মে রাতে লালপুর উপজেলা শ্রীরামগাড়ি এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। অস্ত্রের মুখে ডাকাতরা শ্রমিক কর্মচারীদের জিম্মি করে বেঁধে বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও মালামাল লুটে নিয়ে যায়। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গতরাতে পাবনার আটঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করা হয়। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।